আজ সায়রাকে পাত্রপক্ষ দেখতে আসবে। সায়রার আনন্দের যেন সীমা নেই। খুশিতে ডগমগ হয়ে সে আয়নার সামনে বসে নিবিষ্ট মনে সাজগোজ করছে। এর আগে 11টা বিয়ের সম্বন্ধ ভেঙেছে, এবার যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। তাই আজ তাকে সবচেয়ে সুন্দর লাগা চাই। গাঢ় নীল রঙের একটা শাড়ি পরেছে সায়রা। আয়নায় নিজেকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছে সে। চুলের ভাঁজ ঠিক করে ঠোঁটে হালকা লিপস্টিকের ছোঁয়া দিয়ে মনে মনে ভাবল, আজ বিয়ে না হয়ে যাবে কোথায়। দরকার হলে কালো জাদু করে বিয়ে করব। ছেলে কালো নাকি সাদা সেটা দেখার বিষয় না, জামাই পেলেই হলো। ঠিক তখনই সায়রার মা সুমি বেগম ঘরে ঢুকলেন। ডাকতে শুরু করেছিলেন, সায়রা কই রে তুই? কিন্তু মেয়ের দিকে তাকাতেই তার কথা যেন গলার কাছে আটকে গেল। বিস্ময়ে চোখ কপালে তুলে তিনি থমকে দাঁড়িয়ে রইলেন। সায়রা মুখে চওড়া হাসি টেনে জিজ্ঞেস করলো, দেখো তো মা, আমাকে কেমন লাগছে? সুমি বেগম পা থেকে মাথা পর্যন্ত মেয়েকে ভালো করে পরখ করলেন। তারপর ব্রু কুঁচকে বিরক্তি স্বরে বললেন, এসব কি কাণ্ড? সাত সকালে এমন কনের সাজে সেজে বসে আসিস কেন? সায়রা অবাক হওয়ার ভান করে বলল, কেন মা, আজ যে পাত্রপক্ষ আসবে তাই তো। মা মেয়ের মাথায় হালকা একটা গাঁট্টা মেরে রাগী গলায় বললেন, পাত্রপক্ষ আসবে বিকেলে, আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এই সাজ দিয়ে সারাদিন বসে থাকবি? সায়রা দমবার পাত্রী নয়, সে গাল ফুলিয়ে উত্তর দিল, তাতে কি হয়েছে? সব কিছু আগে ভাগে গুছিয়ে রাখাই তো ভালো, তাই না? সুমি বেগম মেয়ের দিকে বোকার মতো তাকিয়ে রইলেন। এই মেয়েকে নিয়ে তিনি এখন কোথায় যান? এত বড় দাড়ি মেয়ে, অথচ বিয়ের নাম শুনলে কাণ্ড জ্ঞান হারিয়ে ফেলে, এই কি মানা যায়? বিকেল গড়িয়ে এলো, পাত্রপক্ষ হাজির। কিন্তু সায়রার ঘরে আর ধৈর্য ধরছে না। তাকে কেউ ডাকছে না কেন? এ দুশ্চিন্তায় সে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়চারি করছে। বিড়বিড় করে নিজেকেই বলল, বুঝলাম না, পাত্র কি আমাকে না দেখেই বিয়ের কথা পাকাপাকি করে ফেলবে নাকি? স্থির হয়ে বসে থাকা সায়রার পক্ষে আর সম্ভব হলো না। শেষ ঠিক করলো, ডাকের অপেক্ষায় না থেকে নিজে ময়দানে নামবে। খালি হাতে তো আর মুরব্বিদের সামনে যাওয়া যায় না। তাই সে সোজা রান্নাঘরে গিয়ে হাজির হলো। পরম মমতায় শরবত বানিয়ে ট্রে সাজিয়ে গদগদ করে ঢুকে পড়ল ড্রয়িং রুমে। হঠাৎ সায়রাকে এভাবে উদয় হতে দেখে তার বাবা মাতাও রীতিমতো আকাশ থেকে পড়লেন। তারা চোখের ইশারায় সায়রাকে শাসন করার আপ্রাণ চেষ্টা করতে লাগলেন, কিন্তু সায়রা সেদিকে পাত্তাই দিল না। পাত্রপক্ষের সকলেই সায়রার দিকে তাকালো। সায়রা হয়তো লম্বায় 5 ফুট 4 ইঞ্চি হবে। গায়ের রং বেশ ফর্সা, ছিমছাম শরীর গঠন। হামিদুল শেখ দাঁতে দাঁত চেপে স্ত্রী সুমি বেগমের কানে কানে ফিসফিস করে বললেন, দেখলে তোমার মেয়ের কাণ্ড? কতটা নির্লজ্জ হলে সবার সামনে গায়ে পড়ে এভাবে হাজির হয়। সুমি বেগমও দমবার পাত্রী নন। তিনি রাগী মুখে পাল্টে জবাব দিলেন, এমনভাবে বলছো যেন মেয়েটা শুধু আমার একার। ঠিক তোমার স্বভাব পেয়েছে, বাপের মতোই হয়েছে নির্লজ্জ। অবস্থা বেগতিক দেখে হামিদুল শেখ ঝটপট মুখে হাসি ফুটিয়ে সবার উদ্দেশ্যে বললেন, পরিচয় করিয়ে দেই, ও আমার মেয়ে সায়রা। সায়রা মাথা নিচু করে সবার দিকে আর চোখে তাকালো। নীল শাড়ির আঁচলটা মাথায় বেশ বড় করে টেনে দিয়েছে সে। বিনয়ের সাথে সালাম দিয়ে শরবতের ট্রেটা টেবিলের উপর রাখলো। সোফায় বসে আছেন পাত্রের বাবা মোজাম্মেল শিকদার, মা রেহেনা বেগম এবং বোন সুভাষিনী। পাশে আরো 2জন যুবক বসা। সায়রার নজর গেল সাদা শার্ট পরা ছেলেটার দিকে। দারুণ হ্যান্ডসাম। সায়রার স্বাস্থ্য
ইন্দ্রিয় বলছে এটাই বোধহয় পাত্র। অন্য ছেলেটা মাথা নিচু করে ফোনে বোধ হয়ে আছে, তার মুখ ঠিকমতো দেখা যাচ্ছে না। সায়রার কাছে ক্রাশ খাওয়াটা জল ভাতের মতো সহজ ব্যাপার। সাদা শার্টের ছেলেটাকে দেখেই সে মনে মনে বিয়ের সানাই শুনে ফেলল। সে ছেলেটার দিকে তাকিয়ে লাজুক একটা হাসি দিতেই ছেলেটাও খানিকটা অপ্রস্তুত হয়ে মুচকি হাসল। এমন সময় পাত্রের মা রেহেনা বেগম স্নেহমাখা সুরে বললেন, এসো মা, আমাদের কাছে এসে বসো। পাত্রের মা রেহেনা বেগম মুগ্ধ চোখে সায়রাকে দেখছিলেন। পাশে বসা মেয়ে শোভাকে নিচু স্বরে বললেন, দেখ শোভা, মেয়েটা যেমন সুন্দর তেমনই না লাজুক। তোর ভাইয়ের পাশে ওকে বেশ মানাবে, তাই না রে? শোভা ধীর গলায় সায়রাকে পরখ করতে করতে বলল, হুঁ, দেখতে তো ভালোই, তবে আগে একটু কথা বলে দেখি ওর সাথে। সায়রা লাজুক হাসি মুখে মেখে বাবা মায়ের পাশে সোফাটায় গিয়ে বসল। এবার পাত্রের বাবা মোজাম্মেল শিকদার গলা খাঁকিরি দিয়ে জিজ্ঞেস করলেন, তা মা, পড়াশোনা কত দূর? এখন কোন ক্লাসে পড়ছো? সায়রা দন্ত বিকশিত হাসি বজায় রেখেই চটপট উত্তর দিল, এখন অনার্সের দ্বিতীয় বর্ষে আছি, যদিও থাকার কথা ছিল তৃতীয় বর্ষে। সায়রার এমন রহস্যময় উত্তরে উপস্থিত সবার চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। কৌতূহলী হয়ে সুভা জিজ্ঞেস করলো, কেন, মাঝখানে কি হয়েছিল? সায়রা এবার মুখটা করুণ করে দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর অত্যন্ত আক্ষেপের সাথে বলতে শুরু করলো, আর বলবেন না, জীবনটাই আমার বেদনায় ভরা। দুনিয়ায় কত মানুষ কতভাবে পরীক্ষা নকল করে পাশ করে বেরিয়ে যায়, অথচ আমার কপালটাই মন্দ। এসএসসি পরীক্ষার সময় ভাবলাম একটু হেল্প নিই, কিন্তু কপাল খারাপ। ভাগ্যক্রমে ধরা পড়ে গেলাম, আর টিচাররা আমায় হল থেকে বের করে দিলেন। ফলে সেবার ফেল মারলাম। মুহূর্তের মধ্যে পুরো ড্রয়িং রুমে পিনপিতন নীরবতা নেমে এলো। পাত্রপক্ষ একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো। সায়রার বাবা মায়ের অবস্থা তখন এমন যে তারা পারলে মাটির নিচে লুকিয়ে যান। সায়রার এমন অকপট স্বীকারোক্তি শুনে হামিদুল শেখ আর সুমি বেগম লজ্জায় মাথা নিচু করে ফেললেন। তাদের মনে মনে একটাই চিন্তা, এই মেয়ের যা স্বভাব, দুনিয়ার কোনো সুস্থ মানুষ একে বিয়ে করে নিয়ে যাবে বলে তো মনে হয় না। তারা দুজনেই সারার দিকে রাগী চোখে তাকালেন, যেন চাউনি দিয়েই তাকে থামিয়ে দেবেন। কিন্তু সায়রা এসবে থোবরাই কেয়ার করে। পরিস্থিতি সামাল দিতে সুমি বেগম জোর করে মুখে হাসি টেনে বললেন, আসলে আমার মেয়ে কিন্তু পড়াশোনায় বেশ ভালো, এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছিল। পাত্রের মা রেহেনা বেগম অবাক হয়ে প্রশ্ন করলেন, তাহলে এসএসসিতে নকল করার কী দরকার ছিল? সায়রা এবার দার্শনিক ভঙ্গিতে উত্তর দিল, আসলে আমার দীর্ঘদিনের শখ ছিল একবার অন্তত নকল করে পরীক্ষা দেব, কিন্তু কোনোভাবেই সেই শখটা পূরণ হচ্ছিল না, তাই সেই সুযোগটা হাতছাড়া করিনি। এতক্ষণ চুপ করে থাকা সেই সাদা শার্ট পরা হ্যান্ডসাম ছেলেটি এবার মুখ খুলল। সে কিছুটা কৌতুক মিশিয়ে বলল, সেই এক্সপেরিমেন্ট বা পরীক্ষাটা তো আপনি সাধারণ কোনো ক্লাস টেস্টেও করতে পারতেন, শুধু শুধু এসএসসির মতো বড় পরীক্ষায় ক্যানভাস খেতে গেলেন। সায়রা উত্তর দিল, ক্লাসে অনেকবার নকল করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো স্যার ম্যাডাম বিশ্বাসই করতে চাইতেন না যে আমি নকল করতে পারি। আর সত্যি বলতে কি, মাঝে মাঝে এমন বাস খেতে আমার মন্দ লাগে না। পুরো ড্রয়িং রুমে তখন এক অদ্ভুত নিস্তবতা। এরই মাঝে পাত্রের বোন সুভা সায়রার বানানো শরবতের গ্লাসে চুমুক দিল, কিন্তু চুমুক দিয়েই তার চেহারার রং বদলে গেল। মুহূর্তেই মুখ থেকে শরবতটুকু ফেলে দিয়ে সে বিষম খেয়ে বলল, উফ,
এটা কি শরবত নাকি অন্য কিছু? পুরো লবণে ভরা, আর কেমন যেন হলুদের গুঁড়োয় মিশ্রিত গন্ধ আসছে এতে। সায়রা অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে কাঁধ নাচিয়ে বলল, ও তাই হবে হয়তো। আসলে আমি চিনির বদলে ভুল করে লবণ আর ট্যাংয়ের বদলে হলুদ গুঁড়ো দিয়ে ফেলেছি। সরি। পাত্রের বোন শোভা চরম বিরক্তিতে মুখ বাঁকিয়ে বিড়বিড় করলো, হ্যাঁ হ্যাঁ, বুঝতেই পারছি আপনার রান্নাবান্নার দৌড় কত দূর। সারা ঘরে তখন এক অস্বস্তিকর নীরবতা। সবাই যখন চুপচাপ বসে আছে, সায়রা হুট করে বোমা ফাটালো, আপনাদের কি আমাকে পছন্দ হয়েছে? আমাকে কথা দিন আপনাদের বাড়ির বড় বউ কিন্তু আমাকেই করবেন। সায়রার এই সোজাসাপটা প্রশ্নে ড্রয়িং রুমে আবার সে বিখ্যাত চাওয়া চাউইর পালা শুরু হলো। সায়রার বাবা মা তখন কপালে হাত দিয়ে বসে আছেন। এই মেয়ে বুঝি আর মান সম্মান বলে কিছু রাখলো না। হামিদুল শেখ মেয়ের দিকে তাকিয়ে ফিস ফিস করে শাসালেন, দোহাই লাগে মা, আমার ইজ্জতটা আর ধুলোয় মিশিয়ে দিস না। সায়রা কিছুক্ষণ বোকার মতো বাবার দিকে তাকিয়ে রইল, তারপর না বোঝার ভান করে বিড়বিড় করলো, আমি আবার ইজ্জত ধুলোয় মিশালাম কখন? ইজ্জত কি খাওয়ার জিনিস নাকি ধুলোই মাখার জিনিস? আজব তো। পরিস্থিতি বেগতিক দেখে পাত্রের বাবা মুজাম্মেল শিকদার গম্ভীর মুখে বললেন, আসলে আমরা এই বিয়েটাতে রাজি নয়। বাকি কথাটা তিনি শেষ করার আগেই পাশে বসে থাকা স্যুটকোট পরা গাম্ভীর্যপূর্ণ ছেলেটা বাধা দিয়ে বলল, বাবা, আমি মেয়ের সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। সায়রা মনে মনে গাল ফুলিয়ে ভাবল, কেন রে ভাই, তুই কোন লাট সাহেব যে তোর সাথে একা কথা বলতে হবে? সায়রার বাবা যেন হাফ ছেড়ে বাঁচলেন। তিনি তড়িঘড়ি করে বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ওরা আগে কথা বলে নিক, তারপর না হয় আমরা একটা সিদ্ধান্তে আসব। যাও শাওন, তুমি সায়রার সাথে যাও। ছুট পড়া ছেলেটি উঠে দাঁড়াতেই সায়রার মাথায় সব জোট খুলে গেল। বাবার মুখ থেকে শুনেছিল ছেলের নাম শাওন, তার মানে এই স্যুট পরা গম্ভীর লোকটাই পাত্র, আর ওই সাদা শার্ট পরা হ্যান্ডসাম ছেলেটা হয়তো পাত্রের ছোট ভাই। সায়রা আর শাওন এখন ছাদে এক কোণে মুখোমুখি দাঁড়িয়ে। সায়রা আর চোখে ছেলেটাকে পরখ করছে। বেশ সুদর্শন তো, লম্বা সুঠাম গড়ন, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো, আর গালে হালকা চাপ দাড়ি। গায়ের রংটা ঠিক ধবধবে সাদা নয়, বরং পুরুষদীপ্ত শ্যামলা। সায়রা মনে মনে নিজেকে সান্ত্বনা দিল, থাক, শ্যামলা হওয়াটাই ভালো। বেশি সাদা হলে আবার মূলার মতো দেখা যায়। সায়রার বিরক্তি এখন চরমে। বেশ কিছুক্ষণ ধরে তারা ছাদে মুখোমুখি দাঁড়িয়ে আছে, অথচ লোকটার মুখে কোনো কথা নেই। সায়রা ভাবল, আমি আগে কথা বললে তো আবার ভাববে মেয়েটা পটর পটর করা বাসাল। সেই ভয়েই সে মুখ টিপে চুপ করে রইল। অবশেষে নীরবতা ভেঙে লোকটা মুখ খুলল, গম্ভীর গলায় বলল, আমি শাওন আদনান শিকদার, পেশায় সফটওয়্যারিং ইঞ্জিনিয়ার। সায়রা সৌন্দর্য রক্ষার্থে মাথা নিচু করে ছোট করে উত্তর দিল, ও ভালো। শাওন সায়রার অস্বস্তিটুকু বোধহয় টের পেল। সে সরাসরি সায়রার চোখের দিকে তাকিয়ে একটু কৌতুকের সুরে বলল, কি ব্যাপার, মনে হচ্ছে আপনি খুব লজ্জা পাচ্ছেন। নিচে তো বেশ পটপট করছিলেন। এবার সায়রা খিলখিল করে হেসে মাথা তুলল, অকপটে স্বীকার করলো, না না, লজ্জা পাচ্ছি না তো, আসলে একটু ভালো মেয়ে সাজার অভিনয় করার চেষ্টা করছিলাম। এবারের বিয়েটা হয়ে গেলে সত্যি খুব ভালো হতো। শাওন কিছুটা অবাক হয়ে বুড়ো কুচকে জিজ্ঞেস করলো, কেমন ভালো হতো? সায়রা পরম তৃপ্তিতে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনি আমার 1 ডজন। শাওন এবার চোখ বড় বড় করে সায়রার দিকে তাকিয়ে রইল। সায়রা কি বোঝাতে চাইছে তা মাথা মুন্ডু কিছুই
উদ্ধার করতে না পেরে বিমূঢ় কণ্ঠে প্রশ্ন করলো, 1 ডজন মানে কিসের 1 ডজন? সায়রা খুব সিরিয়াস মুখে বুঝিয়ে বলতে লাগলো, দেখুন, এই পর্যন্ত 11টা ছেলে আমাকে দেখে গেছে, কিন্তু কেউ আমায় পছন্দ করেনি। আপনি হলেন 12 নম্বর, তার মানে 12টি সমান 1 ডজন। হিসাব না বুঝলে বলেন, ভেতরে গিয়ে খাতা কলম নিয়ে আসি। শাওন সায়রার কথা শুনে রীতিমতো থতমত খেয়ে গেল। সে টোক গিলে বলল, না না, খাতা আনতে হবে না, হিসাব নিকাশ একটু আধটু আমিও বুঝি। সায়রা খিলখিল করে হেসে উঠল, ও আপনিও পারেন? আমি তো ভেবেছিলাম আপনিও বোধহয় আমার মতোই অঙ্কে কাঁচা। পরিস্থিতি সামাল দিতে শাওন প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলো। সে নরম স্বরে জিজ্ঞেস করলো, আপনার চেহারা তো মাশাআল্লাহ বেশ সুন্দর, কিন্তু এতগুলো বিয়ের সম্বন্ধ ভেঙে যাওয়ার কারণ কি? সায়রা এক দীর্ঘশ্বাস ফেলে বলল, বেশিরভাগই পাই গেছে আমার এই মুখের জন্য। ওরা বলে আমি নাকি প্রচণ্ড বাচাল। আর একটা ভেগেছিল, কারণ ছেলেটা ছিল কালো, জন্মের কালো। আমি যখন ওর মাকে বললাম, আন্টি, এর সে একটু গর্জিয়াস কালারের ছেলে কি আপনাদের স্টকে নেই? ও মা! মহিলা আমাকে পাগল বলে গালমন্দ করতে করতে চলে গেল। এখন আপনি বলেন, আমি কি খুব ভুল কিছু বলেছি? শাওন এবার সায়রার দিকে ঠিক ব্যাককেলের মতো তাকিয়ে রইল। তারপর নিজের হাসি চেপে একটা কৃত্রিম গলা খাকিরি দিয়ে বলল, না না, আপনি একদম ঠিক বলেছেন। আসলে পাগল তো ওরাই ছিল, যেমন ধরেন আমরাও পাগল হলাম আজ। সায়রা এবার আবদার করার মতো বাচ্চার গলায় অনুরোধ করলো, শুনুন না, আপনি প্লিজ আমাকে বিয়েটা করে নিন। শাওন এবার পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, আচ্ছা, আপনার এই বিয়ে পাগল হওয়ার আসল রহস্যটা কি, সেটা বলবেন কি? সায়রার সাথে সাথে শুধরে দিয়ে বলল, আপনি ভুল করলেন, এখানে পাগল হবে না, হবে পাগলি। আপনি মনে হয় ব্যাকরণেও বেশ কাঁচা। শাওন সায়রার কথা শুনে একটা লম্বা শ্বাস নিল, নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা বুঝেছি, ব্যাকরণ বিশারদ। এবার বলুন তো আপনি কেন এমন বিয়ে পাগলি হলেন? সায়রা আক্ষেপের সুরে বলতে লাগলো, আর বলবেন না, আমার বান্ধবীরা খেপিয়ে বলে আমার কপালে নাকি ভালো জামাই জুটবে না। ওরা বলে আমার কমপক্ষে 2 ডজন বিয়ের সম্বন্ধ ভাঙবে, কিন্তু আমি ওদের চ্যালেঞ্জ দিয়েছি যে আমি দেখিয়ে দেব 1 ডজন পূর্ণ হতেই আমি বিয়ে করে ফেলবো। তাই প্লিজ আপনি আমার 1 ডজন হয়ে যান। শাওন এবার সজোরে গলা খাকিরি দিয়ে বলল, দোহাই আপনার, দয়া করে আর 1 ডজন করবেন না। নিজেকে ডিম ডিম মনে হয়। সায়রা বেশ কিছুক্ষণ অবাক চোখে শাওনের দিকে তাকিয়ে রইল। সে বলল, 1 ডজন, আর শাওন উত্তর দিল, ডিম। এই ডজনের সাথে ডিমের সম্পর্ক কি, সেটা সায়রার সহজ সরল মাথায় কিছুতেই ঢুকলো না। সে এবার একটু আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কেন, আপনি কি ডিম পছন্দ করেন না? শাওন সায়রার দিকে না তাকিয়েই গম্ভীর মুখে উত্তর দিল, না, ডিম আমার একদম সহ্য হয় না। সায়রা অমনি এক রহস্যময় হাসি দিয়ে বলল, ও বুঝেছি, তার মানে আপনি মিম, ডিম, আন্ডা এই জাতীয় নামের কোনো মেয়ের প্রেমে পড়েছিলেন, পরে সে আপনাকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে, তাই তো? সত্যি করে বলুন তো। সায়রার এমন অদ্ভুত থিওরি শুনে শাওন এবার নাক মুখ কুঁচকে তাকালো, বিরক্তি হয়ে বলল, আমি কখনো কারোর সাথে প্রেম করিনি। ওকে। সায়রার সাথে সাথে মুখ ভেংচি দিয়ে বলে উঠল, ওরে বাবা, তার মানে আপনি ভীষণ এক রসকসহীন মানুষ। যদিও আমিও কখনো প্রেম করিনি। শাওন মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, আল্লাহ বাঁচিয়েছে যে এই মেয়ে কারোর সাথে প্রেম করেনি, তা না হলে সেই বেচারা প্রেমিককে নির্ঘাত এখন পাবনা মেন্টাল হসপিটালে চিকিৎসা নিতে হতো। শাওন এবার সায়রার দিকে তাকিয়ে খানিকটা অবাক আর বোকা বোকা মুখে প্রশ্ন করলো, আচ্ছা, আপনি যে সারাক্ষণ এরকম ফালতু পেশাল পারেন,
আপনার মুখ কি একবারের জন্য ব্যথা করে না? সায়রা বেশ উৎফুল্ল হয়ে বলল, ও মা, মুখ ব্যথা করবে কেন? আর কথা বললে যে কত উপকার হয় সেটা আপনি জানেন না? শুনুন, কথা না বললে লোকে বলবে মেয়েটা অহংকারী। আর ভাষা তো হলো মনের ভাব প্রকাশের সহজ উপায়। আপনি বলুন, আল্লাহ আমাদের মুখ দিয়েছেন কেন? অবশ্যই কথা বলার জন্য। শাওন যেন আকাশ থেকে পড়ল। এই মেয়ে তো একবার কথার রেলগাড়ি ছুটিয়ে দিলে থামার নাম গন্ধও নেয় না। সে কোনো মতে সায়রাকে থামিয়ে দিয়ে বলল, আপনার নামটা যেন কি ঠিক মনে পড়ছে না, ভুলে গেছি। সায়রা অমনির গালে হাত দিয়ে এক আকাশ বিস্ময় নিয়ে চেঁচিয়ে উঠল, ওগো আল্লাহ, এ লোকের দেখি স্মৃতিশক্তিরও সমস্যা আছে। তবে কোনো চিন্তা করবেন না, বিয়ের পর আপনার মাথাটা শক্ত কোনো গাছের সাথে একটা কষে ধাক্কা খাইয়ে দেব, সব ঠিক হয়ে যাবে। শাওন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে চোখ কপালে তুলে বলল, গাছের সাথে মাথা ধাক্কা মানে? কি আবোল তাবোল বলছেন আপনি? আপনার নিজের মাথা ঠিক আছে তো? সায়রা মহাপণ্ডিতের মতো বুঝিয়ে বলল, আরে আপনি জানেন না, বাংলা সিনেমাতে তো এমনই দেখায়। স্মৃতিশক্তি হারিয়ে গেলে বা কিছু ভুলে গেলে কপালে একটা জোরে চট লাগলেই সব আবার হুড়মুড় করে মনে পড়ে যায়। সায়রার কথা শুনে শাওন একটা দীর্ঘশ্বাস ছাড়ল, যাকে বলে একেবারে ছেড়ে দে মা, কেঁদে বাসি দশা। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। নিচে নামার জন্য পা বাড়াতেই সায়রা পিছন থেকে ডাকলো, কি হলো, আমায় বিয়ে করবেন তো? শাওন কোনো উত্তর দিল না। সে লম্বা লম্বা পা ফেলে প্রায় দৌড়ে নিচে নেমে গেল। সায়রা কি আর করে, সেও ছুটল শাওনের পিছনে পিছনে। শাওন নিচের ড্রয়িং রুমে গিয়ে ধপ করে সোফায় বসে পড়ল, যেন বড় কোনো বিপদ থেকে বেঁচে ফিরেছে। শাওনের বোন শোভা মুখ কুঁচকে ভাইয়ের কানে কানে ফিসফিস করে বলল, ভাইয়া, এই বিয়ে একদম করো না। সারা জীবন তোমাকে ওই হলুদ আর লবণের শরবত খেয়েই টিকে থাকতে হবে। ওপাশে পাত্রের মা রেহেনা বেগমও সায় সায় দিয়ে বললেন, শাওন, না করে দে বাবা, মেয়েটা নির্ঘাত পাগল, আমাদের সাথে থাকলে আমাদেরও পাগল বানিয়ে ছাড়বে। ঠিক সেই মুহূর্তে সায়রার বাবা হামিদুল শেখ গলা পরিষ্কার করে কিছুটা জড়তা নিয়েই জিজ্ঞেস করলেন, শাওন বাবা, তোমার কি আমার মেয়েকে পছন্দ হয়েছে? পুরো ড্রয়িং রুমে তখন পিনপিতন নীরবতা। শাওন কিছুক্ষণ মাথা নিচু করে রইল, তারপর ধীর গলায় বলল, হ্যাঁ, পছন্দ হয়েছে। তবে বিয়ে কবে হবে সেটা না হয় পরেই জানাবো। আগে সায়রাকে আরও একটু ভালো করে চিনে নিতে চাই। শাওনের মুখে হ্যাঁ শুনে উপস্থিত সবাই যেন আকাশ থেকে পড়ল। হামিদুল শেখ আনন্দে গদগদ হয়ে হেসে বললেন, সমস্যা নেই বাবা, তুমি যতটা খুশি সময় নাও, আমরা কোনো তাড়াহুড়ো করব না। তবে শাওনের পরিবারের লোকজন তার দিকে এমনভাবে রাগি চোখে তাকালো যে সুযোগ পেলে তারা ওখানেই শাওনকে জ্যান্ত পুঁতে ফেলতো। তাদের চাউনি পরিষ্কার বলছিল, তারা এই বিয়েতে একেবারেই রাজি নয়। সায়রা তো নিজের কানকে বিশ্বাসই করতে পারল না। সে চোখ বড় বড় করে বিস্ময় নিয়ে শাওনের দিকে তাকিয়ে রইল। সে স্বপ্নেও ভাবেনি যে তার এই এক জোর ডজন পূর্ণ করার আবদার শাওন সত্যি মেনে নেবে। সায়রা মনে মনে বিড়বিড় করল, ওগো আল্লাহ, এই লোকের কথা বলার ভঙ্গি শুনেও তো আমি কাশ খাচ্ছি। পরক্ষণেই সায়রার নজর আবার পাশের সোফায় বসা সেই সাদা শার্ট পরা হ্যান্ডসাম ছেলেটার দিকে গেল। সে মনে মনে এক দীর্ঘশ্বাস ফেলে বড় আক্ষেপের সাথে নিজেকেই বলল, আহারে, আপনি ছিলেন আমার দয়াল কাশ, কিন্তু আপনার ভাই হয়ে গেল আমার লয়াল কাশ। কষ্ট পাবেন না, আপনি তো এখন থেকে আমার হবু দেবর। পাত্রপক্ষ বিদায় নিয়েছে। যাওয়ার সময় সায়রার হাতে গুনে গুনে 2000 টাকা দিয়ে গেছে তারা। সায়রা এখন সোফায় পা তুলে আয়েশ করে বসে টাকাগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। তার কপালে চিন্তার ভাঁজ। হামিদুল শেখ আর সুমি বেগম মেয়ের দিকে এমনভাবে তাকিয়ে আছেন যেন তারা সায়রাকে কাঁচা চিবিয়ে খাবেন। তবে তাতে কোনো যায় আসে না সায়রার। সায়রা টাকাগুলো নাড়াচড়া করতে করতে জিজ্ঞেস করলো, আচ্ছা,
তোমরা একটা কথা বলো তো, ওরা মাত্র 2,000 টাকা কেন দিল? একটু বেশি কি দেওয়া যেত না? সুমি বেগম আগুনের মতো জ্বলে উঠে রাগী গলায় বললেন, তোর হাতে যে 2,000 টাকা দিয়েছে, এইটাই তোর 14 গোষ্ঠীর ভাগ্য। যে কাণ্ড তুই করেছিস তাতে তো তোকে কান ধরে বের করে দেওয়ার কথা ছিল। এবার হামিদুল শেখও স্ত্রীর সাথে সুরে মেলালেন, সায়রা, তুই কি একটুও কম কথা বলতে পারিস না? এই বিয়েটা যদি ভেঙে যায় তবে আমার মুখ দেখানোর আর জায়গা থাকবে না। তোর এই আগলা কথার জন্যই প্রত্যেকটা সম্বন্ধন ভেঙে যায়। সুমি বেগম আবারও তব ডাকলেন, তুই এত লজ্জাহীন হলি কবে থেকে রে? বইয়ের কথা শুনে হামিদুল শেখ এবার পাল্টা খোঁচা দিয়ে বললেন, হবে না কেন? লজ্জাহীন তো হয়েছে একদম তোমার মতো। যেমন মা তেমন তার মেয়ে। সুমি বেগম তর্জনী উঁচিয়ে গর্জে উঠলেন, খবরদার, একদম উল্টাপাল্টা কথা বলবেন না বলে দিচ্ছি। সায়রা সরু চোখে মা বাবার এই দৌড়ত দেখতে লাগলো। সে মনে মনে ভাবলো, না বাবা, এখানে আর থাকা মোটেও নিরাপদ নয়। এখন একটা বড়সড় তুলকালাম শুরু হবে, তার আগে কেটে পড়াই ভালো। সায়রা ধীরে পায়ে নিজের রুমে ঢুকে দরজাটা সশব্দে বন্ধ করে দিল। বাইরে থেকে তখনও মা বাবার ঝগড়ার উচ্চস্বর ভেসে আসছে। তবে এসব নিয়ে সায়রা একদমই বিচলিত নয়। প্রতিদিন সায়রাকে নিয়ে বাড়িতে অন্তত একটা ঝগড়া না হলে তো তার পেটের ভাতই ঠিক মতো হজম হয় না। শিকদার বাড়িতে এখন যেন ঝড়ের পরের স্তব্ধতা। ড্রয়িং রুমে শাওনের পরিবারের সবাই মুখ গম্ভীর করে বসে আছে। মুজাম্মেল শিকদার আর রেহেনা বেগমের 2 ছেলেও, এক মেয়ে, বড় ছেলে শাওন, আদনান শিকদার, মেজ শুভ্র শিকদার আর ছোট মেয়ে সুবাসিনী, ডাক নাম শুভা। রেহেনা বেগম বেশ কিছুক্ষণ ঘুম মেরে বসে থাকার পর ফেটে পড়লেন। শাওনের দিকে তাকিয়ে বললেন, আমি তোকে ইশারায় কতবার বললাম সোজা না করে দিতে, তবুও কেন তুই রাজি হলি? ওই মেয়েকে আমার এক ফোঁটাও পছন্দ হয়নি। শাওন এবার সোজা হয়ে বসে শান্ত গলায় পাল্টা প্রশ্ন করলো, কেন পছন্দ হয়নি মা? মেয়েটা কি পঙ্গু, দেখতে কি কালো, নাকি বংশের কোনো খামতি আছে? তবে সমস্যাটা কথায়? রেহেনা বেগম বিরক্তিতে কপাল কুঁচকে বললেন, সমস্যাটা ওই মেয়ের মাথায়। মেয়েটা আস্ত একটা পাগল। দেখলি না আমাদের সামনে যা মুখে আসছিল তাই বলছিল? শাওন এবার একটু ধীর কণ্ঠে বলল, না আম্মু, তোমরা ওকে পাগল বলতে পারো না। হ্যাঁ মানছি, মেয়েটা একটু বেশি কথা বলে, মনে যা আসে তাই অকপটে বলে ফেলে, কিন্তু তাই বলে তাকে পাগল বলা একদম ঠিক না। পাশ থেকে শাওনের ভাই শুভ্র এবার ফোড়ন কাটলো, আম্মু, ভাইয়া কিন্তু ঠিকই বলেছে, মেয়েটা এমনিতে সব দিক দিয়েই বেশ সুন্দরী, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। রেহিনা বেগম রাগে গজগজ করতে করতে সোফা থেকে উঠে দাঁড়ালেন। যাওয়ার আগে বলে গেলেন, তোদের যা মনে চাই কর, আমি আর এই নিয়ে একটা কথাও বলবো না। মা চলে যাওয়ার পর বোন সুভাষ সুযোগ বুঝে বলল, ভাইয়া, তুমি বরং সায়রার সাথে একদিন কোথাও ঘুরতে যাও, তাহলেই বুঝতে পারবে মেয়েটা আসলে কেমন। শুভ্র উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, সাদে তোমাকে ও কি বলেছিল বলো তো? শাওন কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে শুধু বলে গেল, থাক, তোদের আর সেসব শুনে কাজ নেই। যা সব বলেছে শুনলে তোরা নিজেরাও পাগল হয়ে যেতে পারিস। রাত তখন গভীর, চারপাশ নিস্তব্ধ, সবাই হয়তো ঘুমের রাজ্যে বিভোর, কিন্তু সায়রার চোখে ঘুম নেই। সে বিছানায় বসে বাবার মোবাইল থেকে চুরি করে আনা শাওনের নাম্বারটা দেখছে। খুব ইচ্ছে করছে কল দিতে, কিন্তু পরক্ষণেই আবার কি ভেবে হাত গুটিয়ে নিচ্ছে। সায়রা মনে মনে বিড়বিড় করলো, কতক্ষণ ধরে এই ঘরে একা মুখ বন্ধ করে বসে আছি, কারোর সাথে দুটো কথা না বললে তো পেটের ভাত হজম হবে না। অবশেষে সে তার প্রাণের কল দিল। একবার রিং হওয়ার পর কেউ ধরল না। সায়রা দমবার পাত্রী নয়, সে আবারও কল দিল। এবার ওপাশ থেকে ঘুম জোরানো
কণ্ঠে ঝিনুক বলল, হ্যালো, কে বলছেন? সায়রা বিরক্ত হয়ে উত্তর দিল, তোর জামাইয়ের শালি। নিজুক অপ্রস্তুত হয়ে বলল, আবল তাবল কি বকছেন? মেয়ের কণ্ঠে আমার জামাই হয় কি করে? সায়রা এবার গলা চড়িয়ে বলল, আরে আমি সায়রা। ঝিনুক জারি দিয়ে উঠল, ও তুই এত রাতে কল দিছিস কেন? দেখছিস কটা বাজে? রাত 12টা পার হয়ে গেছে। আমার ঘুমটা কেন ভাঙালি? সায়রা তড়িঘড়ি করে বলল, রাখ তোর ঘুম, আগে বড় খবরটা শোন। আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল। সায়রার কথা শেষ হওয়ার আগেই ঝিনুক টিপনি কেটে বলল, হ্যাঁ, আর বলতে হবে না, জানি ওরাও তোকে পাগল বলে বিদায় করে দিয়েছে, তাই তো? সায়রা গর্বে বুক ফুলিয়ে বলল, তুই একটা আস্ত ছাগল। ছেলে আমায় ভীষণ পছন্দ করেছে, বুঝলি? নিজুক হাসতে হাসতে বলল, তুই কি নেশা টেশা করছিস নাকি রে সায়রা? যা গিয়ে ঘুমাতো। তোর মতো মেয়েকে কোনো মুরগি বিয়ে করবেন শুনি? সায়রা এবার রেগে মেগে বলল, আমাকে অপমান করবি না বলে দিলাম। দেখে নিস, বিয়েটা হলে তোকেই সবার আগে দাওয়াত দেব। আচ্ছা বাবা, দেখা যাবে, এখন রাখতো। বলেই জিনুক কলটা কেটে দিল। না, জিনুকের সাথে কথা বলে সায়রার মন ভরল না। তার ভেতরে কথা বলার যে জোয়ার এসেছে তা দমানো দরকার। শেষমেশ সব দ্বিধা ঝেড়ে ফেলে সে সাহস করে কল দিল বাবার ফোন থেকে আনা সেই বিশেষ নম্বরটাই শাওনের নম্বরে। কল দেওয়ার কিছুক্ষণের মাঝেই ওপাশ থেকে রিসিভ হলো। সায়রা নিজের কণ্ঠকে যতটা সম্ভব মধুমাখা আর মিষ্টি করে বলল, হ্যালো। ওপাশ থেকে উত্তর এলো, কে বলছেন? সায়রা এবার সুর আরও নরম করে লাজুক ভঙ্গিতে বলল, আজ যাকে আপনি পাত্রী হিসেবে দেখে গেলেন, আমি সেই মেয়েটি বলছি। ওপাশ থেকে কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে সায়রা মনের গহীন থেকে জমানো সব আবেগ ঢেলে দিয়ে বলল, বিশ্বাস করুন, আপনাকে প্রথম দেখেই আমার ভীষণ পছন্দ হয়েছে। প্রথম দেখাতেই আপনি আমার মন চুরি করে নিয়েছেন। সায়রার এই প্রেমাতুর কথা শুনে ওপাশ থেকে কেবল খসখসে কাশির শব্দ ভেসে এলো। তারপর অত্যন্ত গম্ভীর ও বয়স্ক এক কণ্ঠস্বর শোনা গেল, আস্তাগফিরুল্লাহ মিন জালিক। থামত মা, আমি শাওন নই, আমি শাওনের বাবা বলছি। সায়রা যেন আকাশ থেকে পড়ল। লজ্জায় আর আতঙ্কে তার নিজের হার্টবিট বন্ধ হওয়ার দশা। সে জিহ্বায় কামড় দিয়ে তাড়াহুড়ো করে বলে উঠল, নাউজুবিল্লাহ, তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ, মাফ করবেন শ্বশুর আব্বা, মারাত্মক ভুল হয়ে গেছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই সায়রা খট করে কলটা কেটে দিল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে নিজের কপালে একটা চর বসালো সে। আর্তনাদ করে বলল, ওগো আল্লাহ, আবারও সেই মিস্টেক। এবার আর আমার কপালে বিয়ে জুটবে বলে মনে হয় না। গল্প বিয়ে পাগলি। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।